আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খালেদা জিয়ার সাথে বাংলাদেশের রাজনীতি আইসিইউতে যাবার পথে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করবে ভারত। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আমি দুদিন আগে এক ভিডিওতে বলেছিলাম যে খালেদা জিয়ার সাথে বিএনপির রাজনীতিও কি আইসিইউতে, কিংবা খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে গেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে না পারার কারণে। কারণ তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে সুস্পষ্টভাবে জানিয়েছিলেন যে কেন তিনি তার মায়ের এই ক্রিটিক্যাল সিচুয়েশনেও দেশে আসতে পারছেন না। তখনই প্রশ্নটা রেখেছিলাম যে বিএনপির রাজনীতিও কি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিনা। আজকে সার্বিক অবস্থা বিবেচনায় যেটি দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে খালেদা জিয়া আইসিইউতে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। এই মুহূর্তে যদি বলেন বাংলাদেশের রাজনীতিও আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং আইসিইউতে, এবং এই যখন আইসিইউ থেকে টেনে তোলার ব্যবস্থাও চলছে হবে বাংলাদেশকে, ঠিক তেমনি খালেদা জিয়াকে। এই ব্যবস্থাগুলো যখন হচ্ছে তখন খুব জোরালো ভাবে কানাঘোষা শোনা যাচ্ছে যে নির্বাচন হবার সম্ভাবনা ফেব্রুয়ারিতে একদম শূন্যের কোঠায়। আমরা দুদিন আগেও এ ব্যাপারে আলাপ করেছি। এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে নানা রকম মতভিন্নতা দেখা যাচ্ছে নির্বাচন প্রশ্নে এবং দেশের সার্বিক অবস্থা প্রশ্নে। এবং খুব শীঘ্রই আগামী 4-5 রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন এবং আগামী 10 তারিখের মধ্যে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ রাজনীতি নিয়ে সমঝোতা করবার জন্য উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছেন। বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, আপনারা জানেন যে গত অক্টোবরেই সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। তার আসবার সম্ভাবনা খুব বেশি আছে। এখনো পর্যন্ত দিনক্ষণ না জানা গেল তিনি যে আসবেন, ভেতরে ভেতরে এই কানাঘোষা হচ্ছে না যে কবে আসবেন। তবে যতদূর মনে হচ্ছে যে আগামী 10 তারিখের মধ্যে বা ম্যাক্সিমাম এই মাসের প্রথমার্ধেই পল কাপুর বাংলাদেশে আসবেন রাজনীতিক আইসিইউ থেকে বের করা এবং সার্বিক বিষয়ে বাংলাদেশের জন্য। অন্যদিকে আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। গতকাল সোমবার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্য জানিয়েছেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আহমেদ আজম খানের এই উদ্বেগ, খুব জোরালো ভাবে উদ্বেগ প্রকাশ করার পরে দেশে বিদেশে আসলে ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং অনেকে বলেন যে আসলে কি খালেদা জিয়া জীবিত আছেন নাকি শুধুমাত্র একটি ঘোষণার বাকি। এই খবরটা বিদেশে উদ্বেগ ছড়িয়েছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী উদ্বেগ জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে একটা টুইট করেছেন। টুইটে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সোমবার মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সব রকম সহায়তা করতে প্রস্তুত। গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভারত চাইলে কিংবা ভারতের সরকার প্রধান চাইলে বিষয়টা এড়িয়ে যেতে পারতেন। কারণ গতকালকের আগের দিন রবিবারে বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতকে দোষারোপ করে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ, কুখ্যাত বিডিআর বিদ্রোহকে ডাইরেক্ট ভারতকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সেই ভারত ঠিক পরের দিন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং স্বাস্থ্য সহায়তার জন্য আশ্বাস দিয়েছেন। এখানেই ভারত
এখানেই ভারতের রাজনীতির কাছে শেখার আছে। এত অভিযোগে অভিযুক্ত করা, এত ভারত বিরোধিতা, এমনকি বেগম খালেদা জিয়ার দলও ভারত বিরোধী ক্যাম্পেইনের অন্যতম একটি রাজনৈতিক দল। সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, সুস্থতা কামনা করছেন এবং চিকিৎসা সহায়তারও আশ্বাস দিচ্ছেন। এখানেই ভারতের কাছে আমাদের আসলে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে শেখা আছে। আমরা কতটুকু শিখছি বুঝতেই পারছি বা দেখতেই পারছি। বাংলাদেশের রাজনীতির দুই নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া, দুইজনেরই রাজনৈতিক যাত্রা বলা যায় একই সময় থেকে। একজন সাবেক রাষ্ট্রনায়কের স্ত্রী বেগম খালেদা জিয়া, আর একজন সাবেক রাষ্ট্রনায়কের কন্যা। বলা যায় একই সময়ে একদম শূন্য থেকে দুজন রাজনীতিতে এসেছেন, রাজনীতি করেছেন, বাংলার মাটি জল কাদা গায়ে শরীরে মেখেছেন এবং রাজনীতির মহিরুহে পরিণত হয়েছেন। এবং দুজনেরই বাংলাদেশের রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে অবদান আছে, আবার সমালোচনা আছে, কারো বেশি কারো কম। যেটি হোক না কেন, আজকে যদি হঠাৎ করে প্রাকৃতিকভাবে খালেদা জিয়ার অন্তর্ধান হয়, তাহলে সত্যিকার অর্থে তাৎক্ষণিকভাবে যে কথাই বলুন না কেন, বাংলাদেশের রাজনীতি একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। ধরে নিলাম যে আওয়ামী লীগ, বিএনপি, আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কিন্তু সংকটে, একা একা সংকটে, আবার বিএনপির অনুপস্থিতিতে আওয়ামী লীগ কিন্তু সংকটে। এই বিষয়গুলো মাথায় না রাখলে বাংলাদেশের রাজনীতি অশনি সংকেত, এমনিতেই অশনি সংকেতের মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের রাজনীতি এই দুটো বলয়ে আবর্তিত হতো এবং দুটো বলা যায় মধ্যপন্থা। আজকে এমন অবস্থা হয়েছে, যদি এই দুটো মাইনাস হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কাদের দখলে যাবে আপনি বুঝতেই পারছেন। কিংবা একটিও যদি মাইনাস হয়, বাংলাদেশের রাজনীতি ধরুন বিএনপি আর অন্য একটি পক্ষ, কাদের সাথে ফাইট করতে হবে বুঝতে পারছেন। কিংবা বিএনপি নেই, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ফিরে এলো, কাদের সাথে ফাইট করতে হবে বুঝতেই পারছেন। যেগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই ভালো হবে না। সেই জায়গা থেকে আমরা আলাপটা শুরু করেছিলাম যে খালেদা জিয়া আইসিইউতে, বাংলাদেশের রাজনীতিও কি আইসিইউতে? আমি বলবো যে সাময়িকভাবে বাংলাদেশের রাজনীতিও কিন্তু আইসিইউতে ইতিমধ্যে ঢুকে গেছে। ভেতরে ভেতরে নানা রকম সমীকরণ চলছে। উপদেষ্টা পরিষদে, আমি শুরুতেই বললাম, উপদেষ্টা পরিষদে মত ও ভিন্নতা বিরাজ করছে এবং বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে একটা গুমট অবস্থার মধ্যে আছে। যে কোনো সময় যে কোনো ভাবে একটা বিস্ফোরণ ঘটতে পারে। এমনকি আন্তর্জাতিক সম্পর্ক, ভূ রাজনীতি একটা গুমট অবস্থার মধ্যে আছে। এই যে একের পর এক আমি ভারতের প্রধানমন্ত্রীর কথা বললাম, বাংলাদেশের রাজনৈতিক নেত্রীর সুস্বাস্থ্য কামনা করছেন, কিন্তু বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিরোধী যে কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং ষড়যন্ত্রমূলক ভাবে, এই যে বিডিআর বিদ্রোহ রিপোর্টে ভারতকে জানানো হয়েছে, সত্যিকার অর্থে বাংলাদেশের ভেতরের অবস্থা ভয়ঙ্কর, কল্পনাও করতে পারছেন না। রাজনীতি এবং ভূ রাজনীতি দুটো ক্ষেত্রে আমরা একটা চরম সংকটজনক অবস্থায় আছি এবং একই সাথে আবারও বলতে চাই যে খালেদা জিয়ার সাথে আমরাও কিন্তু আইসিইউতে আছি। আমরাও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা প্রত্যাশা করি, আমরা দোয়া করি যে খালেদা জিয়া বেঁচে আসুন, বাংলাদেশও বেঁচে আসুক, বাংলাদেশের রাজনীতি স্বাভাবিক হোক। আমরা একটা স্বাভাবিক দিনের প্রত্যাশা করি এই মুহূর্তে। এছাড়া আজকে 2 ডিসেম্বর বিজয়ের মাসে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে সঠিক কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমরা অপেক্ষা করি এবং দেখি সামনের দিনগুলোতে কি ঘটছে। ভিডিও শুরুতেই আমি বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দুজনেই প্রায় একই সঙ্গে জলে কাদায় মাঠে ঘাটে ঘুরে রাজনীতি শুরু করেছেন এবং নানান উত্থান পতনের মধ্যে দিয়ে তাদের জীবন গেছে। যেমন খালেদা জিয়া
তেমনি তার মানে সমসাময়িক রাজনীতিবিদ আর শেখ হাসিনা, দুজনেই অত্যন্ত লড়াকু, প্রতিভাবান এবং বাগ্মিতা আছে দুজনের, এটা স্বীকার করতেই হবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান, স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং আবার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি শুরু করে দিন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেছেন যে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য, তার অনেক অবদান রয়েছে বাংলাদেশ গঠনের পেছনে। এখন দরকার হলে ভারত সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। যেটা বলা হয়নি, যেটা পরে বলা হচ্ছে যে দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিল্লিতে এনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতেও ভারতের কোনো আপত্তি নেই, যেটা প্রধানমন্ত্রী ওখানে উল্লেখ করেননি। তো সেটাতে বিএনপি খুব উচ্ছ্বসিত, কিন্তু বিএনপি উচ্ছ্বসিত হলে কি হবে, আমাদের ডক্টর ইউনূস তিনি আবার দেখে দিয়েছেন ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের চিরশত্রু। তার আগে তো উনি দেখেছিলেন কি বিডিআর হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। এই যে বাংলাদেশের এই যে রোগটা না ছোঁয়াচে রোগের মতো, করোনার মতো, ওই পাকিস্তান থেকে এসছে। পাকিস্তানে ভূমিকম্প হয়েছে, বলছে ভারত মাটির তলায় মিসাইল ঢুকিয়ে দিয়ে ভূমিকম্প করিয়ে দিয়েছে। আর টোলে পড়া পণ্ডিতরা যেরকম ভাষায় কথা বলে ওনারাও তাই বলছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস তো টোলে পড়া মানুষ নন। একটা দেশে বিডিআর বিদ্রোহ হলো, তার সেটা করালো ভারতবর্ষ, দুনিয়ার কেউ মানবে? হাস্যকর একটা অভিযোগ। উনি যা করেন পৃথিবী এখন হাসে। একটা সময় ছিল যখন এই মোহাম্মদ ইউনূসকে একটা ইউনিভার্সিটি ডেকে পাঠানোর জন্য চিঠির পর চিঠি দিত। তারা মনে করতো ডক্টর ইউনূস যদি তাদের ইউনিভার্সিটিতে এসে একটা লেকচার দেন তারা ধন্য হয়ে যাবেন। এখন তারা দেশে ঢুকলে তারা দেখাও করতে আসেন না। নিজেকে এই পর্যায়ে উনি নামিয়ে এনেছেন। এটা কার জন্য হয়েছে? এটা ভারতবর্ষ করেছে? এটা তো ভারতবর্ষ করেনি। নাকি বলবেন এবার যে আমার এই সিদ্ধান্তের পেছনে ভারতবর্ষ দায়ী? এটাও বলে দিতে পারেন কোনদিন, যেমন পাকিস্তানিরা বলে। পাকিস্তানের সমস্ত পেছনে কে হাত দেখে, রা বলে না, রা। ইন্ডিয়া বলবে না, ইন্ডিয়া। কি সাজিশ হয়। এখন বাংলাদেশও তাই হয়েছে। যা কিছু হোক, কোনো গন্ডগোল হোক, কোনো ব্যক্তিকে মামলা দিয়ে তোলা হোক, আর রয়ের লোক বলে দেখে দাও, আর রয়ের প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে এটা হয়েছে, এটা দেখে দাও। এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আপনাদের দেশ আপনারা চালান, ভারতবর্ষ নাকও গলাতে যাবে না, আর ভারতবর্ষ ছাড়া আপনাদের চলবেও না। এটাও মনে মনে জেনে নিন এবং স্বীকার করে নিন। যাই হোক, যে বৈঠকের কথা আমি বলছিলাম, সেই বৈঠকটা কালকে তো 6টার সময় তো বৈঠকটা হয়েছে। তো সেই বৈঠকে ডক্টর ইউনূস কিছু সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। মতামত মানে তার বার্তা হচ্ছে মানে একই সঙ্গে সেই বৈঠকে ক্যাবিনেট টেকনিক সেখানে আলোচনা হয় বিশেষ বৈঠকের পাশাপাশি, সাধারণত হয় না। মানে এতটাই জরুরি যে ক্যাবিনেট টেকনিক এবং আমরা বিশেষ বৈঠক, বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক, তিনটে নিয়েই আলোচনা হয়। সেখানে উনি বেগম জিয়ার
সুস্থতা কামনা করেন। বলেন আমাদের অন্যদিকে ভাবার কিছু নেই, মানে চারিদিকে পারিপার্শ্বিক পরিবেশে যা ঘটছে তাতে উনি বলছেন আমাদের অন্যদিকে কোনো ভাবার কিছু নেই, সব ঠিকঠাক আছে। আর বিএনপির নাম না উল্লেখ করে তিনি বলেন কোনো রাজনৈতিক দলের হাতে দেশ তুলে দেব না। এখন রাজনৈতিক দল তার হাতে দেশ তুলে দেওয়ার কি আছে? মানুষ যাকে ভোট দেবে সেই হচ্ছে নেতা। আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগের দল নেতা মন্ত্রী বনবে, বিএনপিকে দিলে বিএনপির বনবে, জামাতকে দিলে জামাতকে বলবে। আপনার যে শীর্ষ বিশ্ব করে কচি সংসদ রয়েছে, এনসিপির কচিকাচা আছে, সে এনসিপির কচিকা যদি পেছনে যদি বাংলাদেশের জনগণ দাঁড়ায়, যদি দাঁড়ায়, দাঁড়াবে না আমি জানি, যদি দাঁড়ায় তাদের মনের মতো কিছু একটা হলো যে অনেক খেটেছে তাই একটু পেছনে দাঁড়ানো দরকার, তাহলে তারাও নেতা হতে পারে, তারাও মন্ত্রী হতে পারে। সুতরাং কোনো রাজনৈতিক দলের হাতে দেশকে তুলে দেবো এগিয়ে মোয়া নাকি যে আপনি এর থেকে নিয়ে দেশটাকে ওর হাতে তুলে দিলেন? এই সমস্ত ভাঁড় বুকে যান আজকাল। আমাকে তো লোকে বলে আমি গাঁজা টাজা খাই। আমার তো এখন মনে হচ্ছে এই ডক্টর ইউনূস বোধহয় ওই গঞ্জিকা সেবন টেবন হয়তো করেন, গঞ্জিকা সেবন টেবন করে উনি এই সমস্ত উল্টোপাল্টা বলেন যে এই বিডিআর বিদ্রোহের পেছনে ভারত রয়েছে। আর কোন দিন বলবেন এই আমাদের এখানে যে ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঝড় হচ্ছে, জল হচ্ছে, এর পেছনেও ভারতের চক্রান্ত রয়েছে। কোন দিন বলবেন আমার জন্মটা ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, বলে দিতে পারে। কোনো কিছু অসম্ভব নেই। উনি বলে দিলেন ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, এটা উনি বলতে পারেন। তবে আমরা জানি যে উনি সেটা বলবেন না। এবার ওনার অবস্থা তো খুব ঢিলে। এখন ঢিলে অবস্থায় এখন আবার লোকজন চাই। যে ছাত্রদের উনি ছেটে দিয়েছিলেন, একদম আগা গোড়া মূল থেকে ছেটে দিয়েছিলেন, এই বৈঠকে তিনি আবার ভাষণ দিয়ে বলেছেন যে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারা আমার পাশে আছে, তারা চলে যেতে বললে আমি চলে যাব, তারা থাকতে বললে আমি থাকবো। মানে আবার ছাত্রদের একটু উস্কে দিল, এই ছাত্র আর এনসিপির নেতাগুলোকে একটু উস্কে দিল যে তোমরা যারা আমার নামেতে একটু এদিক ওদিক ফিসফাস করছো, করো না বাবা, এখন সময় ভালো নয়, আমার পাশে থাকো, তোমরাও বাঁচবে, আমিও বাঁচবো, যদিও কেউ বাঁচবে না। ইতিমধ্যে আপনারা বোধহয় শুনেছেন, সরি, ভারত 14,000 নটিক্যাল মাইল নোটাম জারি করে দিয়েছে কাল রাত্রিবেলা। 14,000 নটিক্যাল মাইল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কখনো করেনি। মানে বিশাখাপত্তনম থেকে আন্দামান পর্যন্ত 7 সিস্টার পুরোটা 14,000 কিলোমিটার। আজকে 2 তারিখ, ইউএস যা স্পর্শকাতর সময় দিয়েছে, 3 তারিখের পর থেকে কিছু হতে পারে। আমাদের এখানে আসাম, মণিপুর, মেঘালয় এই সমস্ত অঞ্চলে স্কোয়াড্রন সমস্ত মিরাজ, তারপর রাফেল, MiG-20 সমস্ত উড়ে উড়ে বেড়াচ্ছে, সমস্ত হচ্ছে। আচ্ছা, ওই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে মিসাইল টেস্ট হবে। এই যে 14,000 কিলোমিটার যেটা করেছে, সেই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে হবে। সব এখন যন্ত্রপাতি ঝাড়িয়ে বুঝিয়ে নিচ্ছে, যখন মার হবে তখন তো একসঙ্গে 12 ঘন্টা 14 ঘন্টার মার তো হবে। তো যখন মার হবে তখন তো যাতে না থামা যায় আর কি, সব পরীক্ষা কমপ্লিট করে যখন অ্যাকশন শুরু করার তখন অ্যাকশনটা শুরু করে দেবে। কবে করবে তা আমি বলতে পারবো না। এবার উনি বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের উপরে চাপ বাড়ানোর জন্য আওয়ামী লীগকে ফেরানোর এখন কোনো রকম সম্ভাবনাই নেই। এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, এই নির্বাচন জীবনে হবে না, জীবনে নির্বাচন হবে না, দেখে নেবেন আপনারা, আমার কথা মিলিয়ে নেবেন। আমি 6 মাস 8 মাস আগে থেকে বলছি নির্বাচন হবে না, আজকেও বলছি নির্বাচন হবে না। উনি নির্বাচনের মূল্য ঝুলিয়ে দেন একটা। নির্বাচনের আগে আওয়ামী লীগকে এখন
এর মধ্যে ইনক্লুড করা সম্ভব নয়। ইনক্লুসিভ নির্বাচন কি করে হবে আওয়ামী লীগকে দিয়ে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই এখন ওটা এখন ধামাচাপা থাক, পরে ও নিয়ে আলোচনা করা যাবে। তার মানে এখন উনি আওয়ামী লীগকে নিয়ে কিছু ভাবছেন না, সেটা একটা বার্তা ভারতকে দিয়ে দিলেন। আর ভারত সম্পর্কে এই যে হাসিনাকে ফেরানোর যে চিঠি দিয়েছিলেন, সেই সম্পর্কে ভারতের একটা সংক্ষিপ্ত জবাব পাওয়া গেছে, খুব সংক্ষিপ্ত। সেই জবাবটা হচ্ছে যে যে চুক্তিটা দুই দেশের মধ্যে হয়েছিল, সেই চুক্তিটা নিবিড় এবং গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য নিশ্চয়ই বাংলাদেশে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছেন। তার মানে সবকটা তো গাধা, দুই একটা বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছে যারা নিবিড়ভাবে ইন্টেন্সিভলি যারা দেখবে এটা। তাতে বলা আছে আততায়ীর হাতে কখনো সে মানে কোনো অপরাধীকে তুলে দেওয়া হবে না, তারা যাকে অপরাধী বলছে। অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কোনো স্বপ্ন দেখবেন না, তিনি প্রত্যায়িত হয়ে যাবেন বাংলাদেশে, তাকে আপনারা ফাঁসি কাস্টে আনন্দ উল্লাস করতে করতে ঝোলাবেন বা প্রকাশ্য রাস্তায় ঝোলাতে পারেন, এটা আপনার স্বপ্ন দেখা ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, ভারত যেটা বলেছে খুনি মানে আততায়ী, আততায়ী মানে কি? আততায়ী মানে হলো খুনি। তা মানে কোনো খুনি সরকার, আপনার সরকারকে ঘুরিয়ে, ভারত তো সোজাসুজি বলে না, ঘুরিয়ে বলে, কোনো আততায়ীর হাতে, আততায়ী সরকারের হাতে কোনো বন্দীকে ফিরিয়ে দেওয়া হবে না। তার মানে মোহাম্মদ ইউনূস আপনি হলেন খুনি, আপনার হাতে রক্ত লেগে রয়েছে, আপনার দেশ হলো খুনিদের দেশ, যারা এই বাংলাদেশটাকে এখন ধ্বংস করছে। এই কারণে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আসা দরকার। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, এই জামাতকে লাথি মেরে দূর করতে, এনসিপিকে লাথি মেরে দূর করতে এই দুটো রাজনৈতিক দলকে একত্র হতে হবে। তবে যদি এই মোহাম্মদ ইউনূসকে রাস্তায় নামিয়ে একদম কাপড় চোপড় লেংটি সহ খুলে ফেলে দেওয়া যায়। আমি এখনো বলছি, ওর যা অবস্থা হবে, ওর অত্যন্ত করুণ অবস্থা হবে। এখন নিজেই প্রাণের আশঙ্কা করছেন। আমেরিকা একটা বার্তা পাঠিয়েছেন, আমার প্রাণের আশঙ্কা আছে, আমার এখানে জায়গা বাংলাদেশ ছাড়তে হবে, একটা বার্তা পাঠিয়েছেন। সে খবরটা আমার কাছে এসছে, কিন্তু পাকাপাকি হয়নি। পাকাপাকি হলে আমি ভিডিও করব যে কি বার্তাটা উনি কার মারফত পাঠিয়েছেন। এটা খলিলের মারফত নাকি অন্য কোনো ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মারফত উনি পাঠিয়েছেন, বার্তা উনি পাঠিয়েছেন। এবং তিনি যে মানে বিপদের মধ্যে রয়েছেন, তার প্রাণ সংশয় হতে পারে, এটা কিন্তু উনি আঁচ করতে পারছেন। তার কারণটা আমি জানি না, তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন তাও আমি জানি না। সেটা জানি আগে, জানলে পরে আমি কালকে নিশ্চয়ই, যদি কালকের মধ্যে জানতে পারি তাহলে কালকে, নইলে পরশু দিন এই নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 14,000 কিলোমিটারের নটিক্যাল মাইলের যে নোটাম জারি করেছে, সে ব্যাপারটা নিয়ে একটুখানি ভেবে আপনারা একটুখানি ভালো অবস্থানে থাকবেন, একটু মানে কি বলে মানে অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকবেন, এইটুকু আমার নিবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।